ইউরোপের ইতিহাসে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রায় 600 বছর ধরে টিকে ছিল। তার উদ্ভব এবং পতন অবশ্যই একদিনে হয়নি, একটা দীর্ঘ সময় বা দীর্ঘ প্রক্রিয়ার ফলে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা একটা পূর্ণতা পেয়েছিল এবং তার একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে তার পতনও হয়েছিল। কোনো একটা ঘটনা যখন কোনো একটা সমাজ ব্যবস্থাকে গড়ে তুলতে পারে না, সেরকম কোনো একটা ঘটনা হঠাৎ করে কোনো একটা সমাজ ব্যবস্থাকে ভেঙেও ফেলতে পারে না। আজকে আমরা ইউরোপের প্রেক্ষাপটে মানে ইউরোপের ইতিহাসের প্রেক্ষাপটে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। তো এই যে সামন্ততন্ত্র শব্দটা আমরা পরবর্তীকালে ভারতের ইতিহাসে, বিশেষ করে প্রাচীন এবং প্রাচীন না বলে আদি মধ্যযুগের ভারতবর্ষের প্রাচীন যুগের শেষ দিকে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর ভারতবর্ষের ইতিহাস যদি চর্চা করি, তাহলে এই সামন্ততন্ত্র শব্দটাকে বারবার খুঁজে পাই বা বারবার উঠে আসে। ঐতিহাসিকরা বর্তমান গবেষণাতে আমাদেরকে সেটা দেখিয়েছেন। তো সামন্ততান্ত্রিক আমরা যদি ইউরোপের প্রেক্ষাপটে দেখি, অ্যাকচুয়ালি সামন্ততন্ত্র ইউরোপের প্রেক্ষাপটে গড়ে উঠেছিল, মানে মধ্যযুগের ইউরোপে শার্লেমেনের মৃত্যুর পর যখন মানে প্রায় নবম শতাব্দীতে 843 খ্রিস্টাব্দ নাগাদ শার্লেমেনের সাম্রাজ্য যখন ভেঙে যাচ্ছে, তারপর থেকে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার উদ্ভব হচ্ছে আস্তে আস্তে। সামন্ততন্ত্র শব্দটা একটা ল্যাতিন শব্দ থেকে এসেছে, যার অর্থ জমি বা সম্পত্তি। যদি জমি এবং সম্পত্তি কোনো একটা সাম্রাজ্যের মূল অর্থ হয়, তাহলে এই জমির বিনিময়কে কেন্দ্র করেই এক ধরনের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছিল। তাহলে জমি বিনিময়কে কেন্দ্র করে যখন একটা রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠছে, তাহলে সেই অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ব্যবস্থাটা কোনো একটা চুক্তির মাধ্যমে গড়ে উঠবে। তো যখন চুক্তি হবে, তাহলে চুক্তিতে দুটো পক্ষ থাকবে। একটা পক্ষ চুক্তি করবে আর একটা পক্ষ চুক্তিটা গ্রহণ করবে, মানে চুক্তি প্রদান করবে আর গ্রহণ করবে। তাহলে যদি দুটো পক্ষ থাকে, একটা চুক্তি হয়, সেই চুক্তির যে পক্ষ মানে দেবে, যদি রাজা কোনো একটা জমি, আমি রাজা, আমি কোনো একটা জমি কোনো একটা চুক্তির মাধ্যমে কোনো একটা এক্স পার্সনকে দিই, তাহলে তার বিনিময়ে আমি সেই এক্স পার্সনের কাছ থেকে নিশ্চিত কিছু আদায়ও করব, মানে সে কোনো প্রতিশ্রুতিও দেবে। সে প্রতিশ্রুতি কিসের দিত? সে প্রতিশ্রুতি দিত সামরিক সেবার প্রতিশ্রুতি দিত এবং আনুগত্যের প্রতিশ্রুতি দিত। তার মানে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা এমন এক ধরনের সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থাটা এক ধরনের চুক্তিভিত্তিক সমাজ ব্যবস্থা করে তৈরি হয়েছিল। সেই চুক্তিভিত্তিক সমাজ ব্যবস্থাটার মূল কেন্দ্রে ছিল জমি। এবার এই জমিকে কেন্দ্র করে যখন চুক্তি তৈরি হচ্ছে বা চুক্তি হচ্ছে, সেই চুক্তিটা দুই পক্ষের মধ্যে এক পক্ষ যিনি গ্রহণ করছেন, তিনি যার কাছ থেকে গ্রহণ করছেন তারকে সামরিক সেবা প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং আনুগত্যের প্রতিশ্রুতি দিচ্ছেন, আর তার বিনিময়ে যিনি দিচ্ছেন তিনি জমি দিচ্ছেন। তাহলে এটা এক ধরনের মানে এই প্রতিশ্রুতির ফলে বা এই ব্যবস্থাটার ফলে একটা সমাজ ব্যবস্থা যেটা গড়ে উঠলো, যে সমাজ ব্যবস্থাটা ইউরোপে প্রায় 600 বছর ধরে নবম থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত টিকে ছিল ইউরোপে, সেই সমাজ ব্যবস্থাটাকে বলা হচ্ছে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা। এবার এই উদ্ভবের অবশ্যই অনেকগুলো কারণ ছিল। এর উদ্ভবের সব থেকে বড় একটা কারণ ছিল, সেটা হলো রোমান সাম্রাজ্যের পতন এবং তারপর রাজনৈতিক শূন্যতা। আমরা জানি রোমান সাম্রাজ্যের বিশালতা এত বেশি ছিল যে রোমকে কেন্দ্র করে একটা সাম্রাজ্য গড়ে ওঠে এবং সেই সাম্রাজ্যটা একদম পূর্বে এশিয়া পর্যন্ত ছড়িয়ে গেছিল, মানে ইউরোপ, এশিয়া পর্যন্ত ছড়িয়ে গেছিল। প্রাচীন বিশ্বের ইতিহাসে বলা হয় অনেকগুলো সাম্রাজ্যের মধ্যে সব থেকে বড় এবং সব থেকে দীর্ঘস্থায়ী একটা সাম্রাজ্য তৈরি হয়েছিল। তাহলে এত বড় একটা বিশাল সাম্রাজ্য যেহেতু তৈরি হয়েছিল, তো রোমকে কেন্দ্র করে, মানে একটা রোম তার রাজধানী ছিল, রোমকে কেন্দ্র করে শুধুমাত্র সেই সাম্রাজ্য পরিচালনা করা সম্ভব হচ্ছিল না। সেই জন্য রোমান সাম্রাজ্যটাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছিল। যদি রোমকে কেন্দ্র করে একটা, এটা যদি রোম হয়, তাহলে রোমকে কেন্দ্র করে যদি একটা সাম্রাজ্যের রাজধানী তৈরি হয়, সেই সাম্রাজ্যের বিস্তার যদি পূর্ব দিকে হয়, তাহলে পূর্ব দিকে সে আরো একটা রাজধানী তৈরি করেছিল, যেটাকে বলা হতো বাইজান্টিয়াম বা কনস্ট্যান্টিনোপল। কনস্ট্যান্টিনোপল এই সাম্রাজ্যটা, মানে রোমান সাম্রাজ্য তাহলে দুটো রাজধানী তৈরি করেছিল তার সাম্রাজ্যের বিশালতা এবং তাকে পরিচালনা করার জন্য। রোমকে কেন্দ্র করে যে সাম্রাজ্য তৈরি হয়েছিল সেটাকে বলা হতো পশ্চিম রোমান সাম্রাজ্য। আর কনস্ট্যান্টিনোপলকে কেন্দ্র করে বা রাজধানীকে কেন্দ্র করে যে সাম্রাজ্যের সূত্রপাত হয়েছিল সেটা পূর্ব রোমান সাম্রাজ্য। এটা বলা হতো পূর্ব রোমান সাম্রাজ্য, আর একটাকে বলা হতো পশ্চিম রোমান সাম্রাজ্য। এই পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল মূলত চতুর্দশ পঞ্চদশ শতাব্দী নাগাদ।
এই চতুর্দশ পঞ্চদশ শতাব্দী নাগাদ এই রোমান সাম্রাজ্যের পতন যখন হলো, তারপর থেকে আমরা যদি চতুর্দশ শতাব্দী ধরি, চতুর্দশ শতাব্দী, ফোর্থ সেঞ্চুরি ধরি, তাহলে প্রায় নবম শতাব্দী, অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে থেকে 8th সেঞ্চুরির শেষ দিক পর্যন্ত, এই যে সময়কাল চতুর্দশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত, এই সময়ে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল। তার কারণ এই সময়ের ইতিহাস সম্পর্কে সম্ভবত কিছু জানা যায় না। পশ্চিম রোমান সাম্রাজ্যের যে সীমানা ছিল বর্তমানে মূলত ইউরোপের ভূখণ্ডকে, মানে আমাদের বর্তমান লোকেশনে যেটা ইউরোপ আছে, আধুনিক ইউরোপ সাম্রাজ্য, ইউরোপ আছে, ইউরোপ মহাদেশ আছে সেটা। তাহলে এই সময়কালটাকে ইউরোপের ইতিহাসে এই জন্য আমরা বলি অন্ধকারময় যুগ। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে এবং নবম শতাব্দীর শুরুর দিকে মূলত আমরা যদি রাজ্যাভিষেককে কেন্দ্র করে ধরি, তাহলে 800 খ্রিস্টাব্দে সার্লামেন বলে একজন শাসক, যিনি তার রাজ্যাভিষেক হচ্ছে, যদিও তিনি সিংহাসনে বসেছিলেন তার আগে, কয়েক বছর আগে। তো এই 800 খ্রিস্টাব্দে সার্লামেনের রাজ্যাভিষেকের সময়কাল থেকে বলা হয় যে ভারতবর্ষ, মানে ইউরোপের ইতিহাসে মধ্যযুগের সূত্রপাত হচ্ছে। তাহলে মধ্যযুগের সূত্রপাত যদি 800 খ্রিস্টাব্দ মানে নবম শতাব্দী হয়, নবম শতক হয়, এই নবম শতক থেকে সার্লামেনের সাম্রাজ্য বেশি দিন টিকে ছিল না। আমরা বলতে পারি 800 খ্রিস্টাব্দ থেকে 843 খ্রিস্টাব্দ পর্যন্ত সার্লামেনের সাম্রাজ্য টিকে ছিল, যদিও তার মৃত্যু হয়েছিল তার আগে 814 সম্ভবত 814 সালের দিকে। তো 843 পর্যন্ত সার্লামেনের সাম্রাজ্য টিকে ছিল। সার্লামেনের যে রাজবংশ তৈরি হয়েছিল সার্লামেনকে কেন্দ্র করে, সেই রাজবংশটাকে বলা হয় ক্যারোলিঞ্জিয় সাম্রাজ্য। এই যে ক্যারোলিঞ্জিয় সাম্রাজ্য 843 খ্রিস্টাব্দে নাগাদ টিকে ছিল, বা এবং তারপর থেকে পতন শুরু হয়ে গেল, মানে নবম শতক থেকে প্রায় পঞ্চদশ শতক পর্যন্ত। আমরা পঞ্চদশ শতকে ভৌগোলিক আবিষ্কার দেখি, আমরা পঞ্চদশ শতকের আগে ক্রুসেড পর্যন্ত দেখি। ক্রুসেড মধ্যযুগে মানে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে দেখা গিয়েছিল। পঞ্চদশ শতাব্দী থেকে আমরা পঞ্চদশ শতকের গুরুত্বপূর্ণ একটা ঘটনা, সেটা হলো যে পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল 1453 মানে পঞ্চদশ শতাব্দী খ্রিস্টাব্দে সেটা তুর্কিরা জয় করে নিচ্ছে। এই জিনিসটা দেখে মানে পূর্ব রোমান সাম্রাজ্যেরও পতন দেখি। তো এই যে সমস্ত ঘটনা, মানে সার্লামেন বলে মধ্যযুগের একজন শাসক ছিলেন, যিনি খুব গুরুত্বপূর্ণ। এই জন্য শাসক ছিলেন তার কারণ পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর থেকে পশ্চিম রোমান সাম্রাজ্যের যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল, তারপর থেকে সেই শূন্যতা কাটিয়ে প্রথম যিনি শাসক হিসেবে সিংহাসনে বসেছিলেন ইউরোপের, তিনি ছিলেন সার্লামেন। এটা একটা কারণ ছিল সামন্ততন্ত্রের উদ্ভবের পর। কিন্তু রাজনৈতিক শূন্যতা কেন তৈরি হয়েছিল? সার্লামেনের মৃত্যুর পর সার্লামেনের সাম্রাজ্যটাকে অনেকগুলো ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। তার কারণ সার্লামেনের যোগ্য উত্তরসূরি ছিল না। সার্লামেন যেমন একজন মহান সম্রাট ছিলেন ইউরোপের, সেই রকম মহান সম্রাট তার উত্তরাধিকারীরা ছিলেন না। তার উত্তরাধিকারীরা ছোট ছোট অংশের জন্য মারপিট করতো, মানে ভাগাভাগির জন্য সংঘর্ষ করতো, দ্বন্দ্বে লিপ্ত হতো, কূটনীতি করতো। আর তার সাথে রোমের যে পোপরা ছিল, সেই পোপদের চতুরতা তো ছিলই তার সাথে। এটা 1 নম্বর কারণ গেল। 2 নম্বর কারণ কি সামন্ততন্ত্রের উদ্ভবে? ভাইকিং, ম্যাগিয়ার এবং সেরাসেন, এই শব্দ তিনটা খুব গুরুত্বপূর্ণ। ভাইকিং, ম্যাগিয়ার এবং সেরাসেন এরা হলো বর্বর জাতি, যারা ইউরোপকে আক্রমণ করেছিল 3 দিক থেকে, পূর্ব দিক থেকে, উত্তর দিক থেকে এবং দক্ষিণ দিক থেকে। পূর্ব, উত্তর এবং মূলত দক্ষিণ দিক থেকে বলা যেতে পারে। তো ভাইকিং, ম্যাগিয়ার এবং স্যারাসেনদের যে আক্রমণ ছিল, সেই আক্রমণ থেকে ইউরোপকে সুরক্ষা করা দরকার ছিল। এরা যখন আক্রমণ করতো মানে তখনকার মধ্যযুগের কোনো বর্বর জাতি যখন আক্রমণ করছে, সেটা কত ভয়ানক এবং সেটা কতটা মারাত্মক হতে পারে, সেটা আমরা কল্পনা পর্যন্ত করতে পারি না। আমরা এখন তোমরা সকলে হয়তো কেউ কেউ দেখেছো, নেটফ্লিক্সে একটা সিরিজ আছে ভাইকিং বলে। তো এই সিরিজটা তোমরা যদি দেখো, তাহলে ভাইকিংরা, এই ভাইকিংদেরকে নিয়ে কতটা ঐতিহাসিক ভাবে সেটা আমি জানি না, কারণ আমি নিজে দেখিনি। তো ভাইকিংরা মোটামুটি কিছুটা তো পোর্ট্রেট করবেই। তো সেই পোর্ট্রেট করা থেকে বোঝা যায় তাদের লুকস, তাদের অ্যাগ্রেসিভ ভাব, তো তারা কতটা বেশি মারাত্মক ছিল, তারা কতটা বেশি খতরনাক ছিল। সাধারণ মানুষ যারা শান্তিপূর্ণভাবে বসতি স্থাপন করতো, যারা দুর্বল ছিল, যারা গরিব ছিল, তারা কতটা বেশি অসহায় ছিল এইসব আক্রমণকারীদের কাছ থেকে, এইসব বর্বর জাতিগুলোর কাছ থেকে। তাহলে এদের কাছ থেকে একটা সাম্রাজ্য না বলেও কোনো একটা অঞ্চলের বা জনগোষ্ঠীকে রক্ষা করাটা কতটা বেশি দরকার ছিল, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।
শার্লেমেনের মৃত্যুর পর কোনো যোগ্য উত্তরসূরি না থাকা এবং অন্য কোনো রাজবংশ ইউরোপের কোনো সিংহাসন দখল না করতে পারার জন্য কেন্দ্রীয় কোনো শক্তি ছিল না। তার কেন্দ্রীয় শক্তির একটা অভাব গুরুত্বপূর্ণ ছিল সামন্ততন্ত্রের উদ্ভব হয়ে যাওয়ার ফলে। সামন্ততন্ত্র কি এবং সেটা কিভাবে কাজ করতো সেটা নিয়ে আমরা আলোচনা করছি একটু পরে। আর 3 নম্বর হলো যে কৃষি অর্থনীতির উপর নির্ভরশীলতা। তার কারণ ব্যবসা বাণিজ্যের উপর অতটা বেশি গুরুত্ব না দেওয়া। তো ব্যবসা বাণিজ্যের উপর যদি গুরুত্ব আমরা না দিই তাহলে জমিকে কেন্দ্র করে যে কৃষির উপর নির্ভর করে যে অর্থনীতি তৈরি হবে সেই অর্থনীতির উপর নির্ভরশীলতা অনেকটা বেশি বাড়িয়ে দেবে। এই যে কৃষির উপর নির্ভরশীলতা, কৃষি অর্থনীতির উপর নির্ভরশীলতা, এটা সামন্ততন্ত্রের পরবর্তীকালে মূল এবং মুখ্য বিষয় হতে চলেছে, যেটা আমরা আগে আলোচনাতে পাবো। সামন্ততন্ত্র কিভাবে গড়ে উঠেছিল? সামন্ততন্ত্র যদি গড়ে উঠেছিল আমরা যদি দেখি তাহলে সামন্ততন্ত্র একটা পিরামিডের আকারে বা পিরামিডের স্ট্রাকচারে গড়ে উঠেছিল। তো সামন্ততন্ত্রের পিরামিডের স্ট্রাকচার যদি আমরা বলতে চাই তাহলে সেটা প্রথম যেটা বলা হয় সেটা হলো, এখানে একটা পিরামিড তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা পিরামিড দেখা যাচ্ছে। সেই পিরামিডটা মূলত একটা, আরেকটু ছোট করে, এটা পিরামিড দেখা যাচ্ছে। তো সেই পিরামিডের সর্বোচ্চ প্রথমে কে আছে? রাজা, কিং। তিনি আছেন সর্বোচ্চ উপরে, পিরামিডের সর্বোচ্চ উপরে। তার সেই সংখ্যাটা কত? রাজা 0.1, তার জনসংখ্যা 0.1। তার নিচে কারা আছে? তার নিচে যারা আছে তাদেরকে বলা হতো লর্ড বা ব্যারন। লর্ড বা ব্যারন, এরা 2% মতো জনসংখ্যা ছিল। এগুলোকে আমরা আলোচনা করব, এগুলোকে প্রত্যেকটি জায়গাকে আমরা এক্সপ্লেন করব। এই রাজা তাকে লর্ড বা ব্যারনকে কি দিচ্ছে? লর্ড বা ব্যারনকে ফিফ দিচ্ছে। ফিফ মানে জমির চুক্তি দিচ্ছে। তার পরিবর্তে লর্ড বা ব্যারন রাজাকে কি দিচ্ছে? রাজাকে প্রতিশ্রুতি দিচ্ছে। 2 ধরনের প্রতিশ্রুতি, 1 আনুগত্যের প্রতিশ্রুতি আর 2 সামরিক সেবার প্রতিশ্রুতি দিচ্ছে। লর্ড বা ব্যারনের নিচে কারা কাজ করে? লর্ড বা ব্যারনের নিচে কাজ করে নাইটরা। নাইট বলতে রাত্রি নাইট নয়, নাইট বলতে কে NIGHTS। তো নাইটস মানে সশস্ত্র যোদ্ধা বাহিনী, যারা এই লর্ড বা ব্যারনদেরকে প্রোটেক্ট করত। তারা কি করছে? তাদের পার্সেন্টেজ কত ছিল? তারা মূলত 8% মতো ছিল। এই লর্ড বা নাইটরা দের নিচে কারা ছিল? ভূমিদাস বা কৃষকরা। ভূমিদাস বা কৃষকরা, এদের জনগোষ্ঠী ছিল প্রায় 90%, মানে 80 থেকে 90% ছিল এদের জনগণ, মানে জনসংখ্যা। তাহলে যে পিরামিডের আকারটা আমরা দেখলাম, সেই পিরামিডের আকারে আমরা 4টে জিনিস দেখতে পেলাম। একটা রাজা, রাজার নিচে লর্ড, তার নিচে নাইট, আর তার নিচে ভূমিদাস। ভূমিদাস, ভূমি শব্দটা ইম্পর্টেন্ট, তার কারণ আমরা বললাম কৃষি অর্থনীতির উপর নির্ভরশীলতা হয়ে পড়ছিল। তাহলে কৃষি অর্থনীতি মানে জমির উপর নির্ভরশীল হয়ে পড়ছিল, মাটির উপর নির্ভরশীল হয়ে পড়ছিল, এই জন্য ভূমি। তাহলে মাটিকে কেন্দ্র করে যে দাস ব্যবস্থাকে গড়ে উঠেছিল সেটাকেই বলা হয় ভূমিদাস সহজ ভাষাতে, বা সার্ফ বলা হতো তাদেরকে। তো রাজার কি ছিল? রাজা কে ছিলেন? রাজা ছিলেন সমস্ত ভূমির মালিক, যতগুলো ইউরোপের মালিক ছিল। হ্যাঁ, আমি বললাম কেন্দ্রীয় শক্তির দুর্বলতা ছিল শার্লেমেনের সাম্রাজ্যের বা ক্যারোলিঞ্জীয় সাম্রাজ্যের দুর্বলতার পর বা পতনের পর, কিন্তু ছোট ছোট অঞ্চলে এক একটা রাজা তৈরি হয়ে গিয়েছিল, এক একটা অঞ্চল এক একটা রাজার অধীনে ছিল, কিন্তু তারা নামে মাত্রই রাজা ছিল। সেই রাজা নামে মাত্র হলেও নামে যত সমস্ত তার অঞ্চলে যত ভূমি ছিল সেই ভূমির সমস্ত মালিক ছিল রাজা। এই রাজা কি করতেন? ফিফ বিতরণ করতেন। ফিফ বিতরণ মানে জমি বিতরণ করতেন। জমি বিতরণ কাদেরকে করতেন? জমি বিতরণ লর্ডদেরকে করতেন। এই জমি বিতরণের পর তিনি কি করতেন? সেনাবাহিনী পোষণ করতেন। তার মানে তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, কিন্তু তার অধীনে সেনাবাহিনী ছিল না। সেই সেনাবাহিনী প্রোডাক্ট মানে পাঠাতো কে? সেই সেনাবাহিনী পাঠাতো লর্ড বা বেরন। লর্ড বা বেরন রাজাকে কি পাঠাতো? একটা পাঠাতো সেবা। কি ধরনের সেবা? সামরিক সেবা। সামরিক সেবা। এবং আরেকটা হলো আনুগত্য। আনুগত্য মানে যতদিন আপনি থাকবেন ততদিন আমি আছি, আপনি যাই বলবেন আমি সেই হিসেবে কাজ করব, এই ধরনের আনুগত্য। এবং আপনার যা কিছু লাগবে সামরিক দিক থেকে, সৈন্যের দিক থেকে সবকিছু আমি প্রোভাইড করব। আইন এবং বিচারের উৎস হলো রাজা, আর পোপের সাথে খুব একটা ভালো সম্পর্ক ছিল রাজার।
আর লর্ড কি করতো, লর্ড এই রাজার যা কিছু আছে, আমি এই এত কিছু আলোচনা করলাম, সবকিছুর নাম মাত্র ছিল, শুধুমাত্র প্রতীক অর্থে, শুধুমাত্র আলংকারিক অর্থে, কিন্তু অ্যাকচুয়ালি ক্ষমতা কারা ভোগ করতো, অ্যাকচুয়ালি ক্ষমতা ভোগ করতো লর্ডরা। লর্ডরা নিজস্ব দুর্গ রাখতো, নিজস্ব সৈন্য রাখতো। তারা সেই দুর্গতে, সেই লর্ডরা আদালত পরিচালনা করত, মানে বিচার পরিচালনা করত। তারা শপথ পাঠ করত। তারা নাইটদেরকে, মানে লর্ডদের নিচে যারা নাইট ছিলেন, সেই নাইটদেরকে তারা ফিফ প্রদান করতেন। তার মানে ফিফ যদি জমি বিতরণ করা হয়, ফিফ যদি জমি বিতরণ করা হয়, যদি জমি বিতরণ হয়, তাহলে ফিফ কারা প্রদান করছে, রাজা কাকে প্রদান করছে, লর্ডকে, আর লর্ড কাকে প্রদান করছে, নাইটকে। বোঝা গেল? তাহলে রাজা আর নাইটের মাঝখানে কারা আছে, লর্ড আছে, কিন্তু প্রকৃত ক্ষমতা ভোগ কারা করছে, লর্ডরা করছে। বোঝা গেল? আর কর আদায় কারা করতেন, কর আদায়ও করতেন এই লর্ডরা। কিন্তু যত সমস্ত জনগণ ছিল, জনসংখ্যা ছিল, তার 2% ছিল এই লর্ডদের জনসংখ্যা। নাইটরা কি ছিল, অশ্বারোহী যোদ্ধা ছিল। তারা বছরে মূলত 40 দিনের মতো তারা সেবা দিতেন, মানে সারা বছরে 365 দিনের মধ্যে 40 দিন তাদেরকে ডিউটি করতে হতো বলা যেতে পারে। তারা ম্যানর পরিচালনা করতেন এবং তাদের যে আদর্শ, সেই আদর্শকে বলা হতো সিভালরির আদর্শ। আর ভূমিদাসদের কথা আমরা শেষে আলোচনা করব, এই জন্য আমরা এখানে আলোচনা করছি না। তো ভূমিদাসদের বিষয়টাকে আমরা পরে বলছি। এবার আমরা পুরো বিষয়টাকে যদি আমরা একটু ডিটেলসে ব্যাখ্যা করি। সামন্ততন্ত্রের যদি স্তর বিন্যাস দেখি, তাহলে প্রথম স্তরে কারা ছিল, আমরা প্রথম স্তরে রাজাকে পেয়েছি। প্রথম স্তরে রাজা, রাজার নিচে লর্ড, লর্ডের নিচে নাইট, আর নাইটের নিচে ভূমিদাস, নাইট লর্ডের নিচে ভূমিদাসদের ছিল। তার মানে রাজা ছিলেন, এই যে পিরামিড আছে সেই পিরামিডের সবচেয়ে, এই যে পিরামিড আছেন সেই পিরামিডের সবচেয়ে উপরের অংশে আছে রাজা। বোঝা গেল? এবার যদি রাজা সব থেকে, মানে তার মানে সমস্ত জমির কার নামে আছে, সমস্ত জমি রাজার নামে আছে। এই রাজা লর্ডদেরকে কি দিতেন, ফিফ দিতেন। ফিফ মানে জমি বিতরণ করা, জমি বিতরণ করতেন কে, রাজা ফিফ লর্ডদেরকে। আর বিনিময়ে কি পেতেন, বিনিময়ে সামরিক বাহিনী পেতেন, কর পেতেন এবং আনুগত্য পেতেন। তিনি বাস্তবে অনেক শক্তিশালী ছিলেন, কিন্তু মূলত তিনি লর্ডদের উপর নির্ভরশীল ছিলেন। তার মানে রাজার ক্ষমতা ততটাই যদি লর্ডরা তাকে সাহায্য করে তবেই, শুধু মৌখিকভাবে নয়, বাস্তবে। তাহলে বাস্তবে তার শক্তি, মানে রাজার শক্তি কার শক্তির উপর নির্ভর করত, লর্ড বা অভিজাত শ্রেণীর শক্তির উপর নির্ভর করত। বোঝা গেল? এরপর আমরা যদি 2 হিসাবে লর্ডদের কথা ধরি, আমরা সেকেন্ড পর্যায়ে কারা আছে, লর্ড। তাহলে লর্ড কার কাছ থেকে ফিফ পাচ্ছেন, রাজার কাছ থেকে। এই সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকা পালন করত, তারা হলো লর্ড বা অভিজাত সম্প্রদায় বা উচ্চ অভিজাত শ্রেণী। এই লর্ড বা অভিজাত শ্রেণীকে অন্যান্য আরো কয়েকটা নামে ডাকা হয়, যেমন ব্যারন, ডিউক, আর্ল, এইসব নামগুলোতে তাদেরকে ডাকা হয়। রাজার কাছ থেকে তারা বড় বড় ভূখণ্ড পেতেন, যাকে বলা হতো ফিফ, যেটা আমরা আলোচনা করলাম একটু আগে। তার পরিবর্তে তারা কি করতেন, তার পরিবর্তে তারা নিজস্ব দুর্গ রাখতেন, তার নিজস্ব সেনাবাহিনী থাকতো এবং তিনি বিচার ব্যবস্থা পরিচালনা করতেন। তার পরিবর্তে তিনি এই সমস্ত কাজগুলো তিনি করতেন। রাজাকে তিনি আনুগত্যের শপথ দিতেন। রাজাকে এই সমস্ত কিছু পাওয়ার পর রাজাকে তিনি কি করতেন, আনুগত্যের শপথ দিতেন। সেই আনুগত্যের শপথকে কি বলা হতো, হোমেজ বলা হতো। আনুগত্যের শপথকে হোমেজ বলা হতো। আর এই নিজেরা, মানে এই উচ্চ অভিজাতরা বা লর্ডরা বা ব্যারন বা ডিউক বা আর্লরা, তারা তাদের যে নিচের ছোট ছোট নাইট ছিলেন বা ছোট ছোট লর্ড ছিলেন, উচ্চ অভিজাত বললাম যারা
মধ্য অভিজাত বা নিম্ন অভিজাত ছিলেন তাদেরকে তারা জমি প্রদান করতেন। তার মানে তিনি রাজার কাছ থেকে যতগুলো জমি পাচ্ছেন সেই সমস্ত জমি তিনি নিজের আন্ডারে না রেখে কিছুটা নাইটদেরকে, কিছুটা ছোট লর্ডদের উপরে ভাগ করে দিচ্ছেন, মানে বিতরণ করছেন। 3 নম্বরে কারা আছে? নাইটরা আছে, মানে লর্ডদের কাছ থেকে নাইটরা ফিপ পাচ্ছেন। এই নাইট কাদেরকে বলা হতো? নাইট বলা হতো মূলত সশস্ত্র অশ্বারোহী যোদ্ধাদেরকে বলা হতো। তারা কাদের আন্ডারে কাজ করতো? তারা আন্ডারে যাদের কাজ করতো তারা হচ্ছে লর্ডের আন্ডারে কাজ করতো। তার মানে এই সশস্ত্র নাইট বাহিনী কার প্রতি আনুগত্য ছিল? তিনি লর্ডের প্রতি আনুগত্য ছিলেন, তিনি রাজার প্রতি নন। কিন্তু মানে রাজার কোনো যদি সমস্যা হয় তাহলে এই নাইট বাহিনী কখনো রাজাকে প্রোটেক্ট করতে যাবে না, তাকে কাকে প্রোটেক্ট করবে? লর্ডকে প্রোটেক্ট করবে। তার মানে জমি আছে কার হাতে? জমি আছে লর্ডের হাতে। নাইট আছে কার হাতে? নাইট আছে মানে সশস্ত্র যোদ্ধা বাহিনী কার হাতে আছে? লর্ডের হাতে আছে। তাহলে অ্যাকচুয়ালি ক্ষমতাশালী কে? অ্যাকচুয়ালি ক্ষমতাশালী ছিল লর্ডরা বা ব্যারনরা বা আর্লরা বা ডিউকরা। এরা ছিল সবচেয়ে ক্ষমতাশালী বা সবচেয়ে শক্তিশালী। ঠিক আছে। বছরে মূলত আমরা একটু আগে বললাম যে বছরে মূলত 40 দিনের মতো তাদেরকে সামরিক সেবা প্রদান করতে হতো। আর ছোট পরিসরে যারা জমি পেতেন সেই জমিকে বলা হতো ম্যানর। ম্যানর বিষয়ে আমরা একটু পরে আলোচনা করব, কারণ ম্যানর একটা গুরুত্বপূর্ণ শব্দ। লর্ডের যে মানে নাইটদের যে নাইটহুডদের যে আদর্শ, সেই নাইটহুডদের আদর্শকে বলা হতো সিভালরি। সিভালরি এই যে আদর্শটা, তার মূল বক্তব্য ছিল 3টে। তার মূল বক্তব্য ছিল 1 নম্বর ছিল সাহস, 2 নম্বর সম্মান এবং 3 নম্বর ছিল ধর্মনিষ্ঠা। নাইটহুডের যে আদর্শ সিভালরি, সেই সিভালরির মূল বক্তব্য ছিল সাহস, সম্মান এবং ধর্মনিষ্ঠা। সাহস, সম্মান এবং ধর্মনিষ্ঠা। 4 নম্বর পর্যায়ে মানে একদম পিরামিডের শেষ জায়গাতে যারা আছে তাদেরকে বলা হতো ভূমিদাস। এই ভূমিদাসদেরকে অনেক সময় সার্ফও বলা হতো বা কৃষকও বলা হতো। এই ভূমিদাসদের সংখ্যা মূলত 80 থেকে 90%। সমাজ ব্যবস্থাতে 100 জনের মধ্যে সমাজ ব্যবস্থাতে 80 থেকে প্রত্যেক 100 জনের মধ্যে 80 থেকে 90 জন এই ভূমিদাস বা কৃষক। অথচ তাদের কি ফেসিলিটি সেটা আমরা বর্তমান যুগে যদি রিলেট করি আমাদের এখনকার সমাজ ব্যবস্থাতে, তাহলে খুব ভালোভাবে আমরা বুঝতে পারবো। সমাজের সিংহভাগ মানুষ হলো ভূমিদাস বা না কৃষক। তারা মূলত তাদের জীবন ধারণ, তাদের ইনকাম, তাদের কাজ মূলত জমির সাথে আবদ্ধ ছিল। তারা জমির সাথে আবদ্ধ ছিল। এবার এই যে জমিগুলো ছিল, এই জমিগুলো কার অধীনে ছিল? জমিগুলো হয় নাইটের অধীনে ছিল বা লর্ডের অধীনে ছিল। তাহলে জমির সাথে যদি তাদেরকে যুক্ত করা হচ্ছে, তার মানে যদি কোনো একটা জমি একটা নাইট থেকে অন্য নাইটের কাছে হস্তান্তরিত হচ্ছে এই জমিটা, তাহলে এই জমির আন্ডারে যদি 5টা সার্ফ থাকে বা ভূমিদাস থাকে বা কৃষক থাকে, সেই নাইটটা এখন এর কাছে আছে। এই জমির আন্ডারে 5টা কৃষক বা 5টা ভূমিদাস আছে। নাইটের কাছ থেকে এই জমিটা যদি অন্য নাইটের কাছে হস্তান্তরিত হয়ে যায়, তাহলে এই ভূমিদাসগুলো এই জমির সাথে সাথে অন্য নাইটের কাছে হস্তান্তরিত হয়ে যাবে। তার মানে তাদের জীবনের মূল্য কতটুকু আমরা বুঝতে পারি। তার মানে সে সময়ে ভূমিদাস বা কৃষকদের মূল্য ছিল না, মূল্য ছিল জমির। তাহলে জমির সাথে যতটুকু গুরুত্বপূর্ণ ছিল বা যুক্ত ছিল, তাহলে জমি বিক্রি হলে বা জমি হস্তান্তরিত হলে তাদেরকেও হস্তান্তরিত করে দেওয়া হতো বা তারাও হস্তান্তরিত হয়ে যেতেন। ভিলেন একটা শব্দ আছে এই ভূমিদাসদের সাথে, ভিলেন বলে শব্দটা আছে। ভিলেনটা হলো অর্ধ স্বাধীন কৃষক। তার মানে জমির সাথে যারা সরাসরিভাবে আবদ্ধ ছিলেন, সরাসরিভাবে যুক্ত যখন ছিলেন, তারা কোনো রকমের তাদের স্বাধীনতা ছিল না। কিন্তু যারা ভিলেন ছিলেন তাদেরকে অর্ধ স্বাধীন কৃষক বলা হতো। আর সার্ফ যাদেরকে বলা হতো তাদেরকে বলা হতো সম্পূর্ণ ভূমিদাস। মানে এই যে সার্ফ ছিল, এদের কোন রকমের স্বাধীনতা ছিল না, এরা পুরোপুরিভাবে পরাধীন ছিলেন। এরা পুরোপুরিভাবে পরাধীন ছিলেন এবং এরা হস্তান্তরিত হতেন। এরা হস্তান্তরিত হতেন। ঠিক আছে। তাহলে ভূমিদাসদেরকে আমরা মূলত দুভাগে ভাগ করতে পারি।
একটাকে হচ্ছে ভিলেন, আর একটাকে বলা হয় সার্ভ। সার্ভ মানে অর্ধ স্বাধীন, আর ভিলেন মানে অর্ধ স্বাধীন, এবং সার্ভ মানে পুরোপুরিভাবে পরাধীন কৃষক, এরকম ভাবে বলা যেতে পারে। এবার আমরা একটু আগে আলোচনা করছিলাম যে রাজা লর্ডদেরকে ফিফ প্রদান করতেন, ফিফ মানে জমি প্রদান করতেন। তাহলে ফিফ বিষয়টাকে আমরা একটু ডিটেলসে দেখি। ফিফ হলো মূলত এক ধরনের সম্পত্তি বা একটা ধরনের জমি, যা আনুগত্য বিনিময়ের আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহার করা হতো। আমি যদি একটা রাজাকে আনুগত্য প্রদান করি, তাহলে সেই রাজা আমাকে কি দেবে? জমি দেবে বা সম্পত্তি দেবে, মূলত জমি দিত, সেটাকে মূল সম্পত্তি হিসেবে ধরা হতো। এই জমিটা বা সম্পদটাকেই বলা হতো ফিফ। এই ফিফ যখন আমি পাবো, মানে কোন একটা রাজা যখন আমাকে ফিফ দেবেন, তখন একটা অনুষ্ঠানের মাধ্যমে আমাকে ফিফটা প্রদান করবেন। এমন নয় যে দিলাম সঙ্গে সঙ্গে লিখে দিলাম, তুমি নিয়ে নাও, তারপর তুমি মালিক হয়ে যাও বা তুমি সেখানে তোমার কাজকর্ম শুরু করে দাও, এরকম নয়। আমাকে যখন কোনো একটা রাজা কোনো ফিফ দেবেন বা জমি দেবেন, তখন কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমে দেবেন। সেই অনুষ্ঠানটাকে বলা হতো ইনভেস্টিচার, ইনভেস্টিচারের অনুষ্ঠান। এই যে ইনভেস্টিচার যে অনুষ্ঠান, এই শব্দটা আমরা পরে যখন আলোচনা করব, রাজার সাথে পোপের যে দ্বন্দ্ব হচ্ছিল ক্ষমতা নিয়ে, সেই ক্ষমতাটাকেও অনেক সময় এই ইনভেস্টিচার শব্দটাকে তখন আমরা ভালো করে বুঝতে পারবো, তখন ভালো করে এই ইনভেস্টিচার সংগ্রামটা সময়ের সাথে সাথে ইনভেস্টিচার যে একটা অনুষ্ঠান ছিল, সেটা আস্তে আস্তে সংগ্রাম বা সংঘর্ষের দিকে চলে যাচ্ছিল। ভ্যাসাল তখন কি করতো? লর্ডের সামনে হাঁটু গেড়ে হোমেজ শপথ নিতেন। ভ্যাসাল তখন হাঁটু গেড়ে হোমেজ শপথ নিতেন, মানে হলো হ্যাঁ, রাজা, লর্ড, নাইট। রাজা লর্ডকে দিচ্ছে, লর্ড নাইটকে দিচ্ছে। যখন রাজা লর্ডের কাছে, লর্ড রাজার কাছ থেকে ফিফ নিচ্ছেন, কিসের মাধ্যমে? ইনভেস্টিচার অনুষ্ঠানের মাধ্যমে। তখন এই লর্ড হাঁটু গেড়ে রাজার কাছ থেকে এই ফিফটা বা সম্পত্তিটা নিচ্ছেন। এই শপথটাকে যখন তখন তিনি হাঁটু গেড়ে নিচ্ছেন, তোমার চুক্তিপত্রটাকে নিচ্ছেন, সেই অনুষ্ঠানের মাধ্যমে হাঁটু গেড়ে যখন চুক্তিপত্রটাকে নিয়ে শপথ নিতেন যে আমি সারা জীবন আপনার আনুগত্য থাকবো এবং আমি আপনাকে সামরিক সেবা প্রদান করব, সৈন্যবাহিনী দেব, সেই শপথটাকে বলা হতো হোমেজ। ফিফের বিনিময়ে সামরিক সেবা দিত, আর্থিক সহায়তা দিত এবং পরামর্শ দিত, বিশ্বস্ততা এবং আনুগত্যের সেবা দিত, যেটা আমরা বললাম। আর একটা বিষয় আমরা আলোচনা করব বললাম, সেটা হলো ম্যানর ব্যবস্থা। ম্যানর সামন্ততন্ত্রের একটা অর্থনৈতিক ভিত্তি ছিল। ম্যানর অর্থনৈতিক ভিত্তি কেন বলছি? তার কারণ ম্যানরের যে গঠন ছিল, সেই ম্যানরের গঠনটা মূলত যদি আমরা এই অঞ্চলটাকে একটা ম্যানর হিসেবে দেখি, এই অঞ্চলটাকে যদি একটা ম্যানর হিসেবে দেখি, তাহলে এর যে কেন্দ্রে ছিল, এই যে কেন্দ্র, এই কেন্দ্রতে একটা বাড়ি থাকতো। সেই বাড়িটা এক ধরনের দুর্গর মতো ছিল। সেই বাড়িটা ছিল লর্ডের লর্ডের বাসস্থান, লর্ডের বাসস্থান, লর্ডের বাসস্থান এই ম্যানরের একদম পুরো কেন্দ্রতে। ওকে, এবার লর্ডের এই যে আশেপাশে, মানে পুরো বিষয়টার এই যে লর্ডের যে বাসস্থান বা দুর্গ, লর্ডের বাসস্থান যে দুর্গ, এই আশেপাশে যে জমিগুলো ছিল, সেগুলো লর্ডের নিজস্ব চাষের জমি থাকতো। তাকে কি বলা হতো? ডোমেনশনে, ডোমেসনে, তাকে বলা হতো ডোমেসনে। এবার এছাড়াও কিছু কিছু জমিকে ছোট ছোট কৃষকদেরকে ভাগ করে দেওয়া হতো। এছাড়াও ছোট ছোট ভাগে কিছু কিছু কৃষকদেরকে জমি ভাগ করে দেওয়া হতো। আর এছাড়াও আরো জিনিস ছিল, সেগুলো হলো কিছু অঞ্চল থাকতো যেগুলো পশু চারণ ভূমি হিসেবে, আর কিছু অঞ্চল ছিল বন হিসেবে, ছিল থাকতো, বন হিসেবে থাকতো।
এছাড়াও আরো কিছু বিষয় ছিল, সেটা হলো একটা জায়গা থাকতো অঞ্চলে, সেটা হলো গির্জার মতো, গির্জার মতো থাকতো। আর মিল বা বেকারি থাকতো, কোনো শস্য ভাঙার জন্য কোনো মিল বা কোনো কারখানা, ছোট কারখানা যেগুলো কোনো শস্য ভাঙার মতো বা কোনো জিনিস তৈরি করার জন্য ছোট ছোট বিষয় সেগুলো থাকতো, কিন্তু সেগুলো লর্ডের আন্ডারে থাকতো। তাহলে একটা ম্যানরের আন্ডারে থাকতো কি কি? একটা ম্যানরের আন্ডারে আমরা যদি বলি, এটা যদি একটা ম্যানর সিস্টেম হয়, তাহলে এর যে কেন্দ্রে আছে সেখানে একটা দুর্গ থাকতো। সেই দুর্গটা লর্ডের বাসস্থান, লর্ডের বাসস্থান। এই দুর্গের আশেপাশের যে চারণ ভূমিগুলো আছে, মানে যেগুলো জমিগুলো আছে, সেগুলো লর্ডের নিজস্ব জমি, যেগুলোতে ভূমিদাসরা চাষ করে। ওকে, এছাড়া একটা অঞ্চলে থাকবে চারণ ভূমি, যারা পশু মানে গৃহপালিত পশুগুলো যেখানে ঘাস খাওয়ার জন্য তাদের জন্য খোলা থাকবে, সেখানে চাষ হবে না। একটা অঞ্চল থাকে বন, যেখানে শুধুমাত্র জঙ্গলই থাকবে, অন্য কিছু থাকবে না। একটা কি থাকে, একটা থাকে গির্জার মতো, একটা থাকে গির্জা। একটা কারখানা বা মিলের মতো থাকে, মিলের মতো থাকে, যেখানে কোনো শস্য মানে মাড়াই করা বা ভাঙার এই বিষয়গুলো থাকে। এছাড়া কতগুলো ছোট ছোট জমি থাকে, যেগুলো ছোট ছোট কৃষকদেরকে লর্ড ইচ্ছে করে সেগুলোকে দেন, যারা অর্ধ স্বাধীন জমি, যাদেরকে ভিলেন বলা হচ্ছে তাদেরকে। এই যে পুরো সিস্টেমটা একটা কম্প্যাক্ট সিস্টেম, সেই সিস্টেমটা পুরোটা থাকে কার আন্ডারে? এই লর্ডের আন্ডারে। সেটা পরিচালনা হয় কোথা থেকে? এই লর্ডের যে বাসস্থান বা দুর্গ, সেই জায়গা থেকে এটা পরিচালনা করা হয়। এই পুরো ব্যবস্থাটাকে বলা হতো ম্যানর ব্যবস্থা। কৃষকের দায়িত্ব কি ছিল? কৃষকের কতগুলো সেবা প্রদান করতো, মানে মূলত কতগুলো কর প্রদান করতেন। পরবর্তীকালে এই করগুলো অনেকটা বেশি বেড়ে গিয়েছিল। আমরা যদি আধুনিক যুগে, ফরাসি যুগে, মানে আধুনিক যুগে ফরাসি বিপ্লবের আগে 1789 খ্রিস্টাব্দের আগে ফ্রান্সের কৃষকদের বা ফ্রান্সের মানুষের করের কথা জানতে চাই, তাহলে এই করগুলো থেকে আরো অনেক বেশি কর যুক্ত হয়েছিল তাদের সাথে। তারা মূলত লেবার সার্ভিস দিত, মানে শ্রম সেবা, সেটা সপ্তাহে 2-3 দিন লর্ডের জমিতে বিনামূল্যে কাজ করতে হতো তাদেরকে। টেললেজ বলে এক ধরনের সেবা ছিল, সেটা নগদ কর প্রদান করতে হতো তাদেরকে। তাদেরকে? ভূমিদাসদের, মানে কৃষকদেরকে। বানালিটি, বানালিটি মূলত মিল বা চুলো ব্যবহার করার জন্য যে কর লর্ডকে দিতে হতো কৃষকদেরকে, সেটাকে বলা হয় হেরিয়ট। হেরিয়ট বলে এক ধরনের কর ছিল, সেটা হলো কৃষকের মৃত্যুতে সম্পত্তির অংশ লর্ডকে দিতে হতো। মানে কোনো কৃষক মৃত্যু হয়ে গেল, তার সম্পত্তির কিছু অংশ লর্ডকে দিতে হতো, হেরিয়ট বলা হতো। টাইদ, টাইদ হলো মূলত এক ধরনের ধর্মকর, যেটা মূলত গির্জাকে দিতে হতো ফসলের 1/10, মানে 10 ভাগের 1 ভাগ গির্জাকে দিতে হতো। আমরা এই বানালিতে টাইদ আর ট্যালেজ, এই করগুলোকে আমরা এই শ্রম সেবা, লেবার সার্ভিসটাকেও, এটাকে পরবর্তীকালে করভে নাম দেওয়া হচ্ছে, করভে বা করভি নামে পরিচিত হচ্ছে। এই জিনিসগুলোকে আমরা পরবর্তীকালে ফ্রান্সে সমাজ ব্যবস্থাতে দেখতে পাবো। চার্চের যে ভূমিকা ছিল সামন্ততন্ত্রে, সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমরা বললাম যে এই টাইদ বলে যে ধর্মকরটা ছিল, ফসলের 1/10 গির্জাকে প্রদান করতে হতো। চার্চ সব সময়, মানে চার্চের যিনি পাদ্রী ছিলেন, তিনি সব সময় লর্ডকে একটা বিশাল বড় রকমের ভাবে সমর্থন করছেন। কিন্তু পরবর্তীকালে চার্চের ক্ষমতাকে কেন্দ্র করে একটা বিশাল বড় সমস্যা তৈরি হবে, যেটা আমরা পরে আলোচনাতে আলোচনা করব, পরে এই বিষয়ে কথা বলবো। চার্চের একটা বিশাল ভূমিকা ছিল, সেটা হলো একটা চার্চ, আমরা বললাম ম্যানর সিস্টেমের মধ্যে একটা গির্জা থাকে, সেই গির্জার অধীনে একটা বিশাল বড় ভূখণ্ড থাকে, যার মালিক প্রায় এই পুরো বড় বড় ভূমির মালিকটা ছিল চার্চ। তার মানে মধ্যযুগের ইউরোপে চার্চরা বা চার্চদের অধীনে অনেক বড় ভূমি থাকতো, যে জমির সম্পূর্ণভাবে ডাইরেক্ট মালিক হতো চার্চ। এবং চার্চ বলতে, চার্চ তো একটা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান। তাহলে চার্চের যদি আন্ডারে জমি থাকে, তাহলে সেটা ভোগ করার ক্ষমতা কার থাকে? চার্চের যিনি প্রধান হন পোপ, সেই পোপকে, বা চার্চের যিনি প্রধান পোপ বা যিনি সেই চার্চের প্রধান, সেটা গ্রামের মধ্যে চার্চ না শহরের মধ্যে চার্চের একটা ব্যাপার আছে। তো সেই চার্চের যিনি প্রধান, সেই প্রধানই সেই ক্ষমতাটা ভোগ করেন। পোপের সাথে এর ফলে একটা দ্বন্দ্বের বিষয় চলে আসবে পরবর্তীকালে।
বিশপ এবং অ্যাবটরাও ফিপ গ্রহণ করতেন। বিশপ এবং অ্যাডপ কারা, মানে খ্রিস্টান ধর্মপ্রধানদের মধ্যে পোপ সর্বোচ্চ উপরে, এই পোপের নিচে বিশপ, অ্যাবট, পাদ্রি এই ধরনের পোস্ট হতো, যে বিভিন্ন ধরনের চার্চে বিভিন্ন রকমের মানে তাদের ডিগ্রি বা কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে বা তাদের যোগ্যতার উপর ভিত্তিতে এক এক ধরনের পদ থাকতো, সেই পদে তাদেরকে উন্নত করা হতো। সর্বোচ্চ যে পদটা ছিল ধর্মযাজকের সেটা ছিল পোপ। সেই পোপ পদে যারা নিয়োগ হতেন সর্বোচ্চ ক্ষমতা তাদের উপরে থাকতো। তো চার্চ যেগুলো পরিচালনা করত সেগুলো আশ্রয় কেন্দ্র, মানে অনেকটা অনেকটা যাদের মানে অনেকটা এমন ধরনের জায়গা যে জায়গাতে যারা ভবঘুরে মানুষ, কোন রাস্তা সফর করছে যারা, তারা সেই জায়গাতে আশ্রয় নিতে পারে, খেতে পারে। বিদ্যালয় মানে সেখান থেকে কেন্দ্র করে পড়াশোনা করা হতো ছেলে মেয়েদেরকে। হাসপাতালের যে আদর্শটা, সেই সেবামূলক আদর্শ, নার্সের যে আদর্শটা, সেটা পরবর্তীকালে এখান থেকে তৈরি হচ্ছে, যেটা আমরা চার্চ বিষয় মানে ধর্ম ব্যবস্থা যখন পড়াবো মধ্যযুগের ইউরোপে, তখন আমরা সে বিষয়ে আলোচনা করব। হাসপাতালের ব্যবস্থাটা, নার্সের ব্যবস্থাটা, সেবার বিষয়টা, ঠিক আছে। নানের যে ধারণা, নান মানে খাবার, নানের কথা বলছি না আমি। নান এক ধরনের সেবামূলক পদ, যেগুলো মূলত খ্রিস্টান ধর্মের মহিলারা সেই নিজের জীবনকে উৎসর্গ করে দিতেন মানুষের সেবার জন্য। আমরা যখন ক্রুসেড পড়বো, ক্রুসেডের সময় এই বিষয়গুলো আলোচনাতে আসবে। তো পোপ বনাম পরবর্তীকালে পোপের যে ভূমিকাটা, সেটা রাজার থেকে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে সম্পত্তিকে কেন্দ্র করে, বা গোটা ইউরোপের খ্রিস্টান জনসমাজকে বা খ্রিস্টান অঞ্চলের একটা বিশাল ভূখণ্ডকে পরিচালনা করার জন্য রাজা এবং পোপের মধ্যে একটা ক্ষমতার দ্বন্দ্ব শুরু হচ্ছে, যেটা পরবর্তীকালে ইনভেস্টিচার বিতর্ক নামে পরিচিত হচ্ছে, যেটা পরবর্তীকালে ইনভেস্টিচার সংগ্রাম নামেও পরিচিত ছিল। আবার এই সামন্ততান্ত্রিক সেনাগুলোকে ব্যবহার করেই যেমন আমরা কি বললাম, লর্ডরা কাদেরকে সেনা দিতেন, রাজাকে সেনা দিতেন। তাহলে যখন রাজার ক্ষমতাটাকে চ্যালেঞ্জ করার জন্য পোপ বলছেন যে রাজা তুমি নয় আমি বেশি শক্তিশালী, তখন লর্ড যে সেনা রাজাকে প্রদান করছে, সেই সেনা রাজার পরিবর্তে লর্ডের কাছ থেকে পোপ সেই ক্ষমতাটা নিয়ে পোপ এক ধরনের ধর্মযুদ্ধ শুরু হচ্ছে, মানে এক ধরনের যুদ্ধ শুরু করছেন। সেই যুদ্ধটা ধর্মকে কেন্দ্র করে হচ্ছে, এই জন্য এটাকে ধর্মযুদ্ধ বলা হচ্ছে। যেটা আমরা খুব সুন্দরভাবে এটা আমরা বুঝতে পারি, সেটাকে বলা হয় ক্রুসেড। ক্রুসেড মানে ধর্মযুদ্ধের কথা বলা হচ্ছে। তাহলে এটা আমরা জানি যে দীর্ঘ প্রায় 200, 250, 300 বছর ধরে এই ক্রুসেড চলেছিল। এই ক্রুসেডটা তৈরি হয়েছিল এই সামন্ততান্ত্রিক সেনাবাহিনীকে ব্যবহার করার ফলে, ঠিক আছে। নাইটহুডের যে আদর্শ সিভালরির, সেটা কি ধরনের একটা প্রক্রিয়ার মাধ্যমে হতো। যে কোনো মানুষ যদি বলতো যে আমি নাইট পদে মানে দীক্ষিত হব বা আমি সশস্ত্র যোদ্ধা সেনাবাহিনীতে অংশগ্রহণ করব বা কাজ করব, সে হতে পারতো না। একটা প্রসেসের মাধ্যমে ছোট থেকে তাকে প্রশিক্ষণ দেওয়া হতো। 7 বছর বয়স থেকে একটা প্রশিক্ষণ শুরু হতো, তাকে বলা হতো পেজ। 7 বছর বয়স থেকে কোনো একটা শিশুর। 14 বছর, সেই শিশু যখন 7 বছর বয়স থেকে 14 বছর বয়সে উন্নীত হতো, তখন তাকে নাইটের সহকারী হিসাবে নিয়োগ করতে হতো বা কাজ করতে হতো। সেটাকে কি বলা হতো, স্কোয়ার। আর সেই 14 বছর থেকে যখন সে নাইটের সহকারী হিসাবে 21 বছর পর্যন্ত কাজ করত, তারপর একটা অনুষ্ঠানের মাধ্যমে তাকে নাইট হিসাবে উপাধি দেওয়া হতো। তখন সে নাইটের আদর্শ পেত বা নাইটের পদে সে কাজ করার অনুমতি পেত। সিভালরির আদর্শ কি? সিভালরির আদর্শ মূলত ছিল ভক্তির আদর্শ। সেই ভক্তিটা আমরা বললাম ধর্মনিষ্ঠাও ছিল, সম্মান, ক্ষমতা এবং ধর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ কেন? তার কারণ ঈশ্বর এবং চার্চের প্রতি যে ভক্তি ছিল, এটা সিভালরির আদর্শগুলোর মধ্যে প্রধান আদর্শ হিসেবে ধরা হয়। তাছাড়া দুর্বল ও নারীর প্রতি সম্মান, সাহস এবং বীরত্ব, প্রভুর প্রতি আনুগত্য মানে লর্ডের প্রতি আনুগত্য, লর্ডদের আন্ডারে নাইটরা কাজ করত, এবং সত্যবাদিতা ও সম্মানবোধ। তার মানে এই যে নাইটহুডের যে আদর্শ, সিভালরির যে আদর্শ,
সেই আদর্শটাকে একটা বীরের মতো করে, একটা মহান যোদ্ধার মতো করে, একটা ধর্মনিষ্ঠ মহান যোদ্ধার মতো করে প্রেজেন্ট করা হতো মানুষের সামনে, যে তাদেরকে প্রতিরোধ করা যায় না, তারা অপ্রতিরোধ্য। তাদের ভক্তি কার প্রতি? তাদের ভক্তি ঈশ্বরের প্রতি, তাদের ভক্তি চার্চের প্রতি, ঈশ্বরের প্রতি এবং চার্চের প্রতি। চার্চের প্রতি মানে পরোক্ষভাবে কিন্তু পোপের প্রতি। তাহলে এই নাইটদেরকে ব্যবহার করে পরবর্তীকালে পোপ রাজার সাথে যখন দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে, তখন এই নাইটদেরকে ব্যবহার করছে তারা। কেন ব্যবহার করছে? তার কারণ নাইটদের যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণের মধ্যে যে আদর্শটা আছে, সেই আদর্শতে পোপের প্রতি, ধর্মের প্রতি যে নিষ্ঠা বা ভক্তি, সেই ভক্তিটাকে তাকে ইনপুট করা হচ্ছে কোনো একটা নাইটের ট্রেনিং প্রাপ্ত কোনো সৈন্যের মাধ্যমে। তাহলে এই জিনিসটা, এই বিষয়টাতে গুরুত্বপূর্ণ ছিল। সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা, সরি, সামন্ততন্ত্রের যে শ্রেণীটা ছিল সেটা মূলত তিন ধরনের শ্রেণী ছিল। একটা ছিল ধর্মীয় শ্রেণী, মানে পাদ্রীরা, মানে পোপরা। দুই, অভিজাত শ্রেণী বা যোদ্ধারা। আর তিন, শ্রমিক এবং কৃষক শ্রেণী। ধর্মীয় শ্রেণীর প্রধান কাজ কি? প্রার্থনা করা। অভিজাত বা যোদ্ধা শ্রেণী যুদ্ধ করা, এবং কৃষক বা শ্রমিক শ্রেণীর কাজ করা। এদের মূল। এই সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থাতে নারীদের ভূমিকা কি ছিল, নারীদের অবস্থান কি ছিল? নারীরা মূলত রাজনৈতিক বিবাহের হাতিয়ার হতো। কোনো একটা উচ্চ বংশের নারী বা কোনো একটা লর্ডের মেয়ে অন্য কোনো লর্ডের সাথেই বিবাহ হতো। কেন? তাদের সম্পর্ক মজবুত করার জন্য, এবং সেই লর্ড মানে জামাই হিসেবে, যিনি লর্ড হিসেবে থাকছেন, তিনি তার শ্বশুরের কাছ থেকে সম্পত্তি পাওয়ার আশায়। তার মানে নারীকে অ্যাজ এ টুল হিসেবে ব্যবহার করা হতো। বিভিন্ন উচ্চবংশীয় যারা মানে পুরুষ ছিলেন, তারা নিজেদের সম্পত্তিকে, নিজেদের ক্ষমতাকে ব্যবহার করার জন্য। তার মানে নারীকে মূলত রাজনৈতিক বিবাহের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। তাদের কোনো সম্পত্তি ছিল না সেরকম ভাবে, সম্পত্তির অধিকারও ছিল খুব সীমিত। সেই ব্যাপারে আমরা ভারতবর্ষের ইতিহাসের ক্ষেত্রে যদি দেখি, আমরা ভারতবর্ষের, প্রাচীন ভারতবর্ষ থেকে, প্রাচীন মধ্যযুগের ভারতবর্ষের ইতিহাসে, আমাদের যেটা নিজেদের ভারত ইতিহাস, সেই ইতিহাসে নারীদেরকে তুলনামূলক অনেক মর্যাদা দেওয়া হতো। ইউরোপের নারীদেরকে, বিশেষ করে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থাতে নারীদেরকে সেরকম ভাবে সম্মান এবং অধিকার কোনোটাই দেওয়া হতো না। ম্যানরের যে নারীরা থাকতো, তারা মূলত গৃহস্থীর হিসেবে এবং কুটির শিল্পে কাজ করত। আর বিধবারা লর্ডস হিসেবে ম্যানরের পরিচালনার সুযোগ পেতেন। আর নারী অ্যাবেস হিসেবে চার্চ ক্ষমতাশালী ছিলেন। তো দু একজন নারী বা কয়েকজন নারী কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ লাভ করলেও বেশিরভাগ নারীর অবস্থা কিন্তু খুব বেশি ভালো ছিল বলে মানে মধ্যযুগের ইউরোপের ইতিহাসে পাওয়া যায় না। সামন্ততান্ত্রিক পতন হিসেবে মূলত দুটো কারণ গুরুত্বপূর্ণ। একটা ছিল অভ্যন্তরীণ কারণ এবং বাহ্যিক কারণ। অভ্যন্তরীণ কারণের আবার কতগুলো কারণ আছে। অভ্যন্তরীণ কারণের মধ্যে একটা ছিল ব্ল্যাক ডেথ, আর ২ নম্বর ছিল কৃষক বিদ্রোহ, ৩ নম্বর নগরায়ন এবং বণিক শ্রেণীর উত্থান, এবং ৪ নম্বর হলো কৃষি অর্থনীতির পরিবর্তে বাণিজ্য কেন্দ্রিক বা বাণিজ্যিক অর্থনীতির বিকাশ। এটা ছিল অভ্যন্তরীণ কারণ। আর বাহ্যিক কারণ হিসেবে আগ্নেয়াস্ত্রের আবিষ্কার, ক্রুসেড এবং রাজতন্ত্রের শক্তি বৃদ্ধি, রেনেসাঁ মানবতাবাদ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো ছিল। প্রত্যেকটি বিষয়কে আমরা একটা একটা করে আলোচনা করি। অভ্যন্তরীণ কারণগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ ছিল, সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল ব্ল্যাক ডেথ। ব্ল্যাক ডেথ মূলত ১৩৪৭-৯১ খ্রিস্টাব্দে ইউরোপে দেখা গেছিল। এখানে বলা হয় যে ব্ল্যাক ডেথ এতটা বেশি মারাত্মক ছিল যে ইউরোপের 1/3 জনগোষ্ঠীর মৃত্যু হয়েছিল এই ব্ল্যাক ডেথের মাধ্যমে। কৃষক বিদ্রোহ বিভিন্ন অঞ্চলে, যেমন ফ্রান্সে, ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চলে চতুর্দশ শতাব্দী নাগাদ কৃষক বিদ্রোহ চলছিল। বিভিন্ন অঞ্চলের কৃষকরা বিদ্রোহ করছিল। এই কৃষক বিদ্রোহের ফলে কৃষকদের যে একটা ইউনিয়ন ছিল, বা কৃষক ইউনিয়ন বলা যাবে না, কৃষকরা একটা বিদ্রোহের পর্যায়ে যেতে পারছিল। এর আগে তো বিদ্রোহের পর্যায়ে যাওয়ার কোনো কথাই তারা ভাবতে পারতো না। আস্তে আস্তে নগরায়ন হচ্ছে, মানে কৃষি অর্থনীতির পরিবর্তে বাণিজ্য কেন্দ্রিক অর্থনীতির উপর গুরুত্ব বৃদ্ধি পাওয়া হচ্ছে। তো যদি কৃষি অর্থনীতির পরিবর্তে বাণিজ্যিক অর্থনীতির গুরুত্ব বৃদ্ধি পায়, তাহলে সেখানে বণিক শ্রেণীর উত্থান হবে, আর ব্যবসা করার জন্য তারা দেশের বাইরে বেরোবে।
সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা কি? সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা একটা বদ্ধ জলাশয়ের মতো। সেই জল, বাইরের জল বেরোতেও না, এখান থেকে জল মানে বাইরেও যেত না, বাইরের জল ভেতরেও আসতো না, বদ্ধ জলাশয়, যে জলটা একটা পচনশীলের মতো, মানে পচে যায় একটা সময়ের পর। কিন্তু নগরায়ন বা বণিক শ্রেণীর উত্থানের ফলে যখন মানে বাণিজ্যিক অর্থনীতির সূত্রপাত হচ্ছে, তার মানে সবসময় সরবরাহ হচ্ছে, একটা জল ঢুকছে আর একটা জল বেরিয়ে যাচ্ছে এর মতো, তাহলে এখানে জল আর পচবে না, এখানে জল অনেক বেশি সতেজ এবং ভালো হিসেবে থাকবে। তো বলা হয় যে সামন্ততান্ত্রিক অর্থনীতিটা ছিল বদ্ধ জলাশয়ের উপর, বদ্ধ অর্থনীতির। কিন্তু তার পরিবর্তে যখন নগর কেন্দ্রিক অর্থনীতির উদ্ভব হচ্ছে বা বাণিজ্যিক অর্থনীতির উদ্ভব হচ্ছে পঞ্চদশ শতাব্দীতে, 1453 খ্রিস্টাব্দে, যখন কনস্টান্টিনোপলের মানে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হচ্ছে, তারপর এই অর্থনীতিটা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে, তার ফলে সামন্ততন্ত্রের পতন হচ্ছে বলা যেতে পারে। আর এই বস্তুর পরিবর্তে মুদ্রার প্রচলন, আগে সামন্ততান্ত্রিক অর্থনীতি যখন সামন্ততন্ত্র পিক পর্যায়ে আছে, তখন তারা কি করতো, কোনো একটা বস্তুর পরিবর্তে বিনিময় প্রথার মাধ্যমে তারা আদান প্রদান করতো। মানে আমি চাল তৈরি করলাম, তুমি ডাল তৈরি করলে, তোমার ডাল আমি নেবো, আমার চাল তুমি নেবে, এরকম টাইপের। এবং সেটা গ্রামের মধ্যে, গ্রামীণ সমাজ ব্যবস্থা বা গ্রামীণ বাজারের মধ্যেই সেটা প্রচলন ছিল। গ্রামের বাইরে বেরিয়ে গিয়ে সেখানে একটা হাট বা সেখানে একটা বাজার বসিয়ে যে একটা নতুন বিনিময়ের মাধ্যম তৈরি করব, সেরকম কিছু ছিল না। তার মানে কি ছিল, বস্তুর পরিবর্তে বিনিময় হতো, এর পরিবর্তে মুদ্রার ব্যবস্থা ছিল না। এর পরিবর্তে যখন নগরায়ন বা বণিক শ্রেণীর উত্থান হলো, তখন যারা দূরবর্তী অঞ্চলে ব্যবসা বাণিজ্য করতে গেল, তখন তারা দেখলো যে মানে একটা গরুকে তো নিয়ে যাওয়া যায় না, বা একটা বিশাল বড় চালের বস্তাকে নিয়ে তো আমি আর একটা ডালের বস্তা নিয়ে আসতে পারি না, কত চালের বস্তা নিয়ে যাব। তার পরিবর্তে মুদ্রা অর্থনীতির সূচনা হলো, যে কোনো একটা বিষয়কে তৈরি করা হলো, যে বিষয়ের পরিবর্তে আমি ব্যবসা বাণিজ্য করতে পারবো বা জিনিসপত্র কেনা বেচার ব্যবস্থা করা হবে। তো বস্তুর পরিবর্তে যখন মুদ্রার ব্যবস্থার প্রচলন হলো, তখন দেখা গেল যে অর্থনীতির এই বদ্ধ অর্থনীতি থেকে এই অর্থনীতির একটা বিকাশ ঘটতে শুরু করলো, তার ফলেও সামন্ততন্ত্র পতন হয়েছিল বলা যেতে পারে। বাহ্যিক কারণগুলো কি ছিল? ক্রুসেড মানে ধর্মযুদ্ধ। ক্রুসেডে মূলত যোগাযোগ ব্যবস্থার একটা বৃদ্ধি ঘটেছিল, তার মানে ইউরোপ থেকে মানুষ এশিয়াতে আসছে যুদ্ধ করতে, ধর্মযুদ্ধ করতে। মানে ইউরোপ থেকে এশিয়াতে যে দীর্ঘ পথ তারা পাড়ি দিচ্ছে, হেঁটে হেঁটে তারা পাড়ি দিচ্ছে, তাহলে যোগাযোগের একটা বৃদ্ধি ঘটেছিল। তার মানে এই অঞ্চলের ভূমিদাসরা এই অঞ্চলের ভূমিদাসের সাথে মিশছে, তারা একজোটে হয়ে আর একটা জায়গাতে যাচ্ছে যুদ্ধ করতে। তারা জিতুক হারুক সেটা পরের ব্যাপার, তারা সেটা পরে আসছে, সেই বিষয়ে পরের কথা। কিন্তু একটা অঞ্চলের ভূমিদাসদের সাথে আর একটা অঞ্চলের ভূমিদাসদের, একটা অঞ্চলের সৈন্যর সাথে আর একটা অঞ্চলের সৈন্যদের একটা যোগাযোগ বৃদ্ধি হচ্ছে। যোগাযোগ যখন বৃদ্ধি হচ্ছে, তখন স্বাভাবিক ব্যাপার দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হচ্ছে, যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। বারুদ এবং আগ্নেয়াস্ত্রের যখন আবিষ্কার হচ্ছে, তখন স্বাভাবিক ব্যাপার নাইটের সামরিক গুরুত্ব হ্রাস পাচ্ছে। নাইট মানে কি? আমরা একটু আগে বললাম, নাইট মানে সশস্ত্র যোদ্ধা বাহিনী, কিন্তু সেটা অশ্বারোহী সশস্ত্র যোদ্ধা বাহিনী। মানে এমন একটা যোদ্ধা যিনি অর্শের উপর চেপে থাকবেন, তার পায়ের নখ থেকে মাথা পর্যন্ত পুরোটা লোহার আবরণ দ্বারা আবৃত থাকবেন এবং একটা বিশাল বড় তলোয়ার নিয়ে সে যুদ্ধ করবেন। তার শরীরে অনেক শারীরিক শক্তি, তিনি একটা মারেই একজনকে কেটে দিতে পারেন, এরকম একটা ব্যাপার। কিন্তু এই যে শারীরিক শক্তি সামরিক ক্ষেত্রে, সে অর্শের ব্যবহার করে শারীরিক শক্তি, সে নিচে মানে পুরো শরীরে যদি তার আবরণ দেখা হয়, সে 40-50 কেজি আবরণই পড়েছে, যাতে বাইরে থেকে কেউ তীর মারতে না পারে, ছুরি চালিয়ে তাকে মেরে ফেলতে না পারে, মানে তার শরীরকে টাচ করতে না পারে, তার একটা ব্যাপার। এটা একটা দিক। আর একটা দিক হলো একটা গুলি বা একটা বন্দুক বা একটা বারুদ। আমাকে মানে কোন একটা নাইট আসছে, আমি যত বড়ই তরোয়ার নিয়ে রাখি, আমি তার সাথে পারবো না, এটা আমি জানি। কিন্তু আমার হাতে যদি একটা বন্দুক থাকে বা আমার হাতে যদি একটা বারুদের গোলা থাকে, আমি তো ছুড়ে দিয়ে, বা আমার হাতে যদি একটা বম থাকে, আমি তো ছুড়ে দিয়ে তাকে মেরে ফেলতে পারবো। তাহলে কি হচ্ছে, যখন বারুদ এবং গোলা বন্দুক আবিষ্কার হচ্ছে, মানে আগ্নেয়াস্ত্র আবিষ্কার হচ্ছে, তখন নাইটের যে গুরুত্বটা ছিল, ভ্যালু ছিল, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আর নাইট হলো বা নাইটহুডের আদর্শ হলো সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার তোমার সংগঠিত করে রাখার জন্য একটা বড় অবদান ছিল। তো যদি তাই হয়, তাহলে স্বাভাবিক ব্যাপার একটা এর পরবর্তীকালে আমরা যখন দেখলাম যে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল, তার কারণ রাজা ছিল, কিন্তু কেন্দ্রীয় কোনো শক্তিশালী রাজতন্ত্র ছিল না। কিন্তু দেখা যাচ্ছে 14শ শতাব্দীর পরবর্তীকালে
কেন্দ্রীয় রাজতন্ত্রের বৃদ্ধি ঘটছে। বিভিন্ন দেশে রাজতন্ত্র নতুন ভাবে গড়ে উঠছে। ফ্রান্সে, স্পেনে, পর্তুগালে, ইংল্যান্ডে আস্তে 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 রাজতন্ত্রের বৃদ্ধি ঘটছে, রাজতন্ত্রের উদ্ভব হচ্ছে 14th শতাব্দীর পর থেকে। তো এটা একটা কারণ, যখন কেন্দ্রীয় শক্তি বৃদ্ধি পাবে তখন সেই শক্তি মানে কোন একটা রাজা দুর্বল না হলে তো তার জমি অন্য কাউকে দিয়ে দেবে না। যদি শক্তিশালী রাজতন্ত্র তৈরি হয় তাহলে তাকে সেই আনুগত্য বা ফিফ নেওয়ার দরকারই নেই। সে সমস্ত জিনিস, সামরিক পরিষেবা বলো, সে জমি বলো, জমি চাষ করা বলো, ট্যাক্স আদায় করা বলো, সে নিজের অধীনে করবে। তার একটা পার্লামেন্টারিয়ান সিস্টেম তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে আস্তে। তো এটা এর আগে ছিল না। 14th শতাব্দীর পর যখন আস্তে আস্তে তৈরি হচ্ছে, আমরা জানি 15th শতাব্দী থেকে রেনেসা বা নবজাগরণ তৈরি হচ্ছে, যেখান থেকে মানবতাবাদও তৈরি হচ্ছে, একটা নতুন চিন্তাধারার উদ্ভব হচ্ছে। এটা একটা বিশাল বড় ব্যাপার যেটা আমরা আলোচনা করব। মানে মোট কথা রেনেসার উদ্ভব, ইতালিকে কেন্দ্র করে বা ফ্লোরেন্সকে কেন্দ্র করে রেনেসার উদ্ভব বা নতুন চিন্তা ভাবনার উদ্ভব, যেটা সামন্ততন্ত্রের পতনের জন্য একটা বড় কারণ হিসেবে ছিল বলে মনে করা যায়। আর দূরবর্তী বাণিজ্যের প্রসার, যেটা আমি বললাম কনস্টান্টিনোপলের পতনের পর, মানে পূর্ব রোমান সাম্রাজ্যের পতনের পর 15th সেঞ্চুরিতে যখন কনস্টান্টিনোপলের পতন হচ্ছে বা পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হচ্ছে, তখন দেখা গেল যে ইউরোপের মানুষ আস্তে 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 ইউরোপের বাইরে বেরিয়ে বাণিজ্য বিস্তার করার সুযোগ পাচ্ছে। আস্তে আস্তে নতুন নগরায়ন হচ্ছে, বাণিজ্য ঘাঁটি তৈরি হচ্ছে, বাণিজ্য মেলা তৈরি হচ্ছে। তো তার ফলে সামন্ততান্ত্রিক ব্যবস্থার পতন ঘটছে। বিভিন্ন দেশে সামন্ততন্ত্র মূলত যেটা ছিল তার একটা রূপ আমি দিয়েছি। মূল 5টা দেশের উল্লেখ করা হয়েছে এখানে: ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান। জাপানকে আমি এই জন্য ইনক্লুড করেছি তার কারণ জাপানের একটা ব্যাপার ছিল, আমরা আধুনিক জাপানের ইতিহাস যখন আমরা পড়বো তখন শগুনতন্ত্র বলে একটা তন্ত্র ছিল। সেই শগুনতন্ত্রের পতনের মাধ্যমেই আধুনিক জাপানের ইতিহাসের সূত্রপাত হবে। তো সেটা আমি বলছি এখনই। ইংল্যান্ডে যখন সামন্ততন্ত্র ছিল, ইংল্যান্ডে সামন্ততন্ত্রের একটা বিষয়, মানে এমন নয় যে ইউরোপে সামন্ততন্ত্র পপুলার ছিল বা বিস্তার ঘটেছিল তার মানে ইংল্যান্ডের সমস্ত অঞ্চলে একইভাবে সামন্ততন্ত্র বিস্তার ঘটেছিল, একদমই নয়। বিভিন্ন ভৌগোলিক অঞ্চলের উপর ভিত্তি করে সেখানে আলাদা আলাদা ভাবে, কিন্তু সামন্ততন্ত্রের মূল যে বৈশিষ্ট্যটা ছিল সেই মূল বৈশিষ্ট্যটা মূলত একই ছিল। ইংল্যান্ডে যে সামন্ততন্ত্র ছিল সেটা নরমান বিজয়ের পর মানে 11th শতাব্দীতে সংগঠিত রূপ পেয়েছিল। আর ম্যাগনা কার্টা যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, তার মানে ইংল্যান্ডে সামন্ততন্ত্র 11th শতাব্দীতে সংগঠিত রূপ পেয়েছিল। ফ্রান্সে সবচেয়ে শাস্ত্রীয় রূপ পেয়েছিল, কেন্দ্রীয় রাজতন্ত্রের সাথে সংঘাত হয়েছিল। তার মানে ফ্রান্সে শাস্ত্রীয় রূপ বলতে এখানে ধর্মের কথা বলা হচ্ছে, শাস্ত্রীয় রূপ বলতে ধর্মের কথা বলা হচ্ছে। জার্মানি বিভক্ত রাজ্য ছিল আর পবিত্র রোমান সাম্রাজ্যের কাঠামো তৈরি হয়েছিল এখানে। ইতালিতে নগর রাষ্ট্রের বিকাশে সামন্ততন্ত্র দুর্বল হয়েছিল, নগর রাষ্ট্রের বিকাশ যখন হলো তখন সামন্ততন্ত্র দুর্বল হলো। আর জাপানে শগুনতন্ত্র সামুরাই ব্যবস্থা সমান্তরাল ভাবে হচ্ছে। সামন্ততন্ত্রের কতগুলো ইতিবাচক দিকের কথা বলা হয়। আমরা সামন্ততন্ত্রের উদ্ভব যখন পড়াচ্ছিলাম বা আলোচনা করছিলাম তখন আমরা দেখলাম যে ম্যাগিয়ার, স্যারাসেন এবং ভাইকিংরা ইউরোপকে আক্রমণ করছে, এশিয়ার দিক থেকে ইউরোপের দিকে আক্রমণ করছে, উত্তর দিকে, পূর্ব দিকে এবং দক্ষিণ পূর্ব দিকে ইউরোপকে আক্রমণ করছে। বর্বর ইতিবাচক দিক কি? সামন্ততন্ত্র উদ্ভব হয়েছিল, তার ফল ভালো কি হয়েছিল? সুরক্ষা এবং স্থিতিশীলতা এসেছিল ইউরোপে এই যে উত্তর, পূর্ব এবং মানে দক্ষিণ পূর্ব দিক থেকে যে মানে আক্রমণগুলো হচ্ছিল বর্বরদের, সেই বর্বরদের আক্রমণের ফলে যে অস্থিরতা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই অস্থির পরিস্থিতিগুলোটা থেকে ইউরোপকে সুরক্ষা এবং স্থিতিশীল পর্যায়ে নিয়ে এসেছিল সামন্ততন্ত্র। স্থানীয় পর্যায়ে শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ঘটেছিল। স্থানীয় পর্যায়ে কোন দিক থেকে? আমরা জানি লর্ডের নিচে আমরা নাইটদেরকে দেখলাম এবং নাইটদের নিচে আমরা ভূমিদাসদেরকে দেখলাম। তাহলে স্থানীয় যে পর্যায়টা ছিল, কোন একটা অঞ্চলে লর্ডরাই প্রধান হচ্ছে বা কোন একটা অঞ্চলে ছোট ছোট কৃষকরা যারা স্বাধীনভাবে শাসন করছে বা নাইটরা প্রধান হচ্ছে। তো এই একটা বিকেন্দ্রীভূত মানে একটা কেন্দ্রীভূত শাসন, মানে রাজাই সমস্ত, মানে রাজাই একদম গ্রাম শাসন করতে আসছে না, গ্রাম শাসনের জন্য আলাদা আলাদা শাসন ব্যবস্থার একটা একক তৈরি হয়ে যাচ্ছে। পরবর্তী পার্লামেন্টের ভিত্তি ব্যবস্থা, যেটা পরবর্তীকালে ম্যাগনা কার্টা বলা হয়, সেটা তৈরি হচ্ছে। আর ইউরোপের শিল্প সাহিত্যের অনুপ্রেরণা নাইটলি সংস্কৃতি থেকে তৈরি হচ্ছে।
ওই যে সিভ্যালরির আদর্শ, নাইটহুডের আদর্শ, সেখান থেকে ইউরোপীয় শিল্প সাহিত্যের সূত্রপাত হচ্ছে, অনুপ্রেরণা হচ্ছে। নেতিবাচক দিক অনেক বেশি ছিল। নেতিবাচক দিকের মধ্যে সব থেকে বেশি অত্যাচারিত হয় সাধারণ মানুষ। তখনকার দিনে কারা ছিল? কৃষক। তখনকার দিনে সাধারণ মানুষ বলে কেউ ছিল না, সবাই ছিল কৃষক, মানে ভূমির সাথে যুক্ত। তাদের উপর চরম অত্যাচার এবং নিপীড়ন চলতো, যেটা এখনকার দিনেও খুব বেশি কমন। সামাজিক গতিশীলতার সম্পূর্ণ অনুপস্থিতি, মানে আমি একটু আগে বললাম যে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা একটা বদ্ধ সমাজ ব্যবস্থা। এখান থেকে না কেউ বেরোতো, আর বাইরে থেকে না কেউ এখানে আসতো, ঠিক আছে? তো একদম গতিশীলতা ছিল না, মানে একদম এক জায়গাতে থেমে ছিল। মানে এমন মনে হতো যে জেনারেশনের পর জেনারেশন, কোন একটা পরিবারের জেনারেশনের পর জেনারেশন একটা জায়গাতেই অবস্থান করে আছে। এর মানে না কোনো উন্নতি হচ্ছে, না কোনো অবনতি হতো, উন্নতির দিকে তো কোনো ব্যাপারই ছিল না। আর নারীদের অধিকার ছিল ভীষণভাবে সীমাবদ্ধ। এখন আমরা নারীদের অধিকারের কথা বলি, কিন্তু মধ্যযুগের ইউরোপের ইতিহাসে তুলনামূলক যদি আমি মধ্যযুগের ভারতবর্ষের ইতিহাস দেখি, সুলতানি যুগ বা মুঘল যুগে নারীরা অনেক বেশি অধিকার ভোগ করতে এবং অনেক বেশি স্বাধীন ছিল তুলনামূলক ভাবে। মুঘল হারেম বা সুলতানি যুগের হারেমে নারীরা অনেক বেশি শিক্ষিত ছিল, অনেক বেশি। যেমন আমরা কয়েকজন নারীর কথাই বলতে পারি, যারা রাজিয়ার কথা বলতে পারি, যিনি শাসন ব্যবস্থার প্রধান ছিলেন। পরবর্তীকালে নূরজাহানের কথা বলি, যিনি বকলমে শাসন ব্যবস্থা পরিচালনা করতেন। নূরজাহানের মায়ের কথা বলতে পারি, নূরজাহানের মা খুব গুণী একজন মানুষ ছিলেন, যিনি পারস্য থেকে এসেছিলেন এখানে। এরকম অনেক নারী আছেন যিনি, আবার আমরা আকবরের অভিভাবিকার কথা বলতে পারি, আকবরের মায়ের কথা বলতে পারি। এরকম অনেক নারী ছিলেন। আবার আকবরের সমসাময়িক আকবরের যোধাবাইয়ের কথা বলতে পারি। এইরকম কিন্তু মধ্যযুগের ইউরোপের ক্ষেত্রে এইরকম একটা নারীর কথাও সেরকম ভাবে গুরুত্বপূর্ণ হিসেবে উঠে আসে না, যিনি শাসন ব্যবস্থার প্রধান হিসেবে শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন বা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, এরকম কিছু পাওয়া যায় না। তাহলে আমরা নারীদের যে তীব্র সীমাবদ্ধতা, পরবর্তীকালে এখানে একটা হিপোক্রেসি আছে, যে পরবর্তীকালে ইউরোপের মানুষরাই যখন ঔপনিবেশিক আমলে, মানে 1757 অষ্টাদশ শতকের মধ্যভাগে যখন ইউরোপের মানুষরা আমাদের দেশে এসেছিল, তখন অষ্টাদশ শতাব্দীর শেষের দিকের ওই দেশের মানুষরা, যে দেশের নারীদেরকে গুরুত্ব দেওয়া হতো না, সেই দেশের মানুষরা আমাদের দেশে এসে বলতো যে তোমাদের তো কিছুই ছিল না, তোমরা তো আরো বেশি উন্নত ছিলে। অথচ অ্যাকচুয়ালি হিপোক্রেসি এই জায়গাতেই যে ভারতবর্ষের তুলনায় মধ্যযুগে, মানে সুলতানি যুগে এবং মুঘল যুগে, ভারতবর্ষের তুলনায় ইউরোপের বিভিন্ন দেশ, যে কোনো অঞ্চলে দেখো, সেখানে অনেক বেশি তারা পিছিয়ে ছিল। ওরা অতটাও বেশি উন্নত ছিল না, তাদের নারীদের অধিকারের সীমাবদ্ধতা ছিল, এবং জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি বলে কিছুই ছিল না। রেনেসা উদ্ভব হওয়ার আগে পর্যন্ত, মানে নবজাগরণের আগে পর্যন্ত ইউরোপের মানুষ শুধুমাত্র কোনো ক্রমে নিজেদের জীবন ধারণ পরিচালনা করতো, এবং সেই জীবন ধারণটা ছিল জমি কেন্দ্রিক, ঠিক আছে, এবং বদ্ধ অর্থনীতির মাধ্যমে তাদের জীবন ব্যবস্থা পরিচালিত হতো। সেই হিসাবে আমরা ইউরোপের মানুষদের যে লেখা ইতিহাস, আমরা পরবর্তীকালে যদি আধুনিক গবেষণাদের সাথে ভারতবর্ষের ইতিহাসের যে কোনো টপিক আমরা যদি দেখি, বিশেষ করে মধ্যযুগের ইতিহাস, তো বিশেষ করে মধ্যযুগের ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে ঔপনিবেশিক আমলে ভারতবর্ষের মধ্যযুগকে যেভাবে লেখা হয়েছে, আধুনিক ঐতিহাসিকরা সেই বিষয়ের যখন গবেষণাটাকে আরো গুরুত্বপূর্ণভাবে করছেন, তখন দেখা যাচ্ছে যে তারা অনেক ভালোভাবে গবেষণা করছেন, এবং মধ্যযুগের মানে ঔপনিবেশিক যুগে, মানে ইংরেজরা ভারতবর্ষের ইতিহাসকে ইচ্ছে করে, বলা যেতে পারে ইচ্ছে করে, ভারতবর্ষের মানুষকে বিভক্ত করার জন্য ভুলভাবে ইতিহাস রচনা করে গেছেন, যেটা এখন সেগুলো নতুন গবেষণা এবং স্বাধীন চেতা গবেষণার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। তাহলে যে মানুষরা আমাদেরকে শেখানোর চেষ্টা করেছিলেন, তারা অ্যাকচুয়ালি আমাদেরকে কিন্তু শেখাননি, তারা আমাদের মধ্যে বিভাজন তৈরি করেছেন। আমরা এমনিতেই ওদের থেকে অনেক বেশি উন্নত ছিলাম প্রাচীন ভারত থেকে যদি দেখা যায়, শুধু মধ্যযুগের কথা বলছি না, আমি প্রাচীন যুগের কথাও বলছি। তো ইউরোপের মানুষ অতটা উন্নত ছিল না। রেনেসার আগে, মানে পঞ্চদশ শতাব্দীর আগে তো ইউরোপের মানুষদের কথা তো বলাই যায় না। তারা মূলত জ্ঞান বিজ্ঞান, নারীর অধিকার, সামাজিক গতিশীলতা, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সেইভাবে লক্ষ্য করা যায় না। যাই হোক, হ্যাঁ, তো শেষে এটা বলা যায় যে সামন্ততন্ত্র শুধুমাত্র একটা শাসন ব্যবস্থা ছিল না, এটা মূলত এক ধরনের ইউরোপের একটা সামগ্রিক জীবনের একটা আদর্শ ছিল। তো ৬০০ বছর ধরে কোনো একটা সমাজ ব্যবস্থা চলছে, যেটা অর্থনীতি, রাজনীতি এবং সমাজকে কেন্দ্র করে তৈরি হচ্ছে গোটা ইউরোপের মধ্যে।
তাহলে স্বাভাবিক সেটা সাধারণ মানুষের জীবনের আদর্শ হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আশা করি বোঝা গেছে বিষয়টা।